নমস্কার। পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। পদ্ম পুরস্কার কারা পাবেন সেই তালিকা শনিবার দিন প্রকাশিত হয়েছে। সেখানে একাধিক নাম আছে। পদ্মশ্রী, পদ্মবিভূষণ, প্রচুর নাম আছে। কিন্তু যে একটি নাম যেখানে বলা যেতে পারে ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে বহরমপুরে কার্তিক মহারাজকে নিয়ে। কার্তিক মহারাজকে এবার পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে। আপনারা যদি একটুখানি পেছনে যান, যখন আমাদের 2024 সালের লোকসভার ভোট হচ্ছিল, সেখানে মুর্শিদাবাদে একটি সংঘর্ষ হয়েছিল। সেই সংঘর্ষের জন্য মুখ্যমন্ত্রী সরাসরি ভারত সেবাশ্রম সংঘের যে মহারাজ, তার প্রতি কামান দেখেছিলেন। যে এই তার জন্য তাকে দায়ী করেছিলেন। থেমে থাকেননি প্রধানমন্ত্রীও। তিনিও প্রচারে এসে বলেছিলেন যে মুখ্যমন্ত্রী তার ভোট ব্যাংকের স্বার্থে সাধু সন্তদের অপমান করেছে। তারপরে কার্তিক মহারাজ নিজেও মানহানির মামলা করেছেন। তারপরে তো জল অনেক গড়িয়ে গেছে। তো কার্তিক মহারাজকে দেয়া হলো শুধুই কি তার সমাজ সেবার জন্য? কারণ প্রতিটা রাষ্ট্র যখন কোনো পুরস্কার কাউকে দেয়, তার পেছনে একটা মেসেজ থাকে, একটা সামাজিক বার্তা থাকে। যেমন মমতা শঙ্করকে দিয়েছে তার নৃত্য কলা সেটা তুলে ধরার জন্য, তেজেন্দ্র নারায়ণকে দিয়েছে তার মতো করে সেই শিল্পকে তুলে ধরার জন্য। তাহলে কার্তিক মহারাজকে দেওয়ার পেছনে কারণ কি, আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে আলোচনায় আছেন অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস চৌধুরী, এবং আছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি ব্যানার্জি। দুজনকেই স্বাগত। দেবাশিস নমস্কার। দা, কার্তিক মহারাজকে এই যে দেওয়া হচ্ছে, এটা কি শুধুমাত্র তার সামাজিক ক্ষেত্রে তার যে অবদান সেটার জন্যই মনে করেন? এর মধ্যে বার্তাটা ঠিক কি? না, দেখুন, যেটা সরকারি ভাবে যেটা বলা হয় সেটা তো আমাদের একটু একটু মেনে নিতেই হবে। মানে সরকারি ভাবে তো অ্যানাউন্স করবে ওরা কাকে কাকে কিসের জন্য দেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে সচিন তেন্ডুলকরকেও এক সময় মানে সবচেয়ে সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয়েছিল। তো কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে রাজনীতির একটা জায়গা থাকেই। রাজনীতির একটা জায়গা থাকবেই, কারণ প্রত্যেকটা সরকার নিজস্ব মতন করে সে বুঝে নিয়ে সে নিজের কাজগুলোকে করবে। আর আমরা জানছি যে আসন্ন এখন আর বেশি দিন সময় নেই, মানে বছর খানিকও সময় আর নেই। মোটামুটি এখানে বিধানসভা ভোট শুরু হয়ে যাবে, মানে তার প্রস্তুতি শুরু হয়ে যাবে। মানে মানে মিনিমাম তার প্রস্তুতিটা শুরু হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে। তো সেই জন্য ভোটটাকে মাথায় রেখে অবশ্যই করা হয়েছে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে ভারত সেবাশ্রম সংঘ এবং কার্তিক মহারাজ প্রভৃতি এবং এই যে বহরমপুর আর ওই যে অঞ্চলটা, বহরমপুর, বেলডাঙ্গা, মুর্শিদাবাদের যে অঞ্চলটা, শীতলকুচি, তার থেকে একটুখানি দূরে শীতলকুচি, এই যে অঞ্চলটা, এটা 2021 সাল থেকে ওটা বিগত 3-4 বছর ধরে, 4-5 বছর ধরে ওই জায়গাটা অগ্নিগর্ভ হয়ে রয়েছে। আমরা যদি একটু অন্যভাবে, যদি আমরা যেরকম একটুখানি, যারা আমরা হিন্দুত্ববাদী আছি বা যারা একটু রাইট উইঙ্গার, আপনারা মানে জেনে থাকে আমাদের রাইট উইঙ্গার হিসেবে, আমরা যেভাবে অ্যানালিসিসটা করি, তাহলে ধরুন রায়গঞ্জ, ইসলামপুর, মানে উত্তর দিনাজপুর এবং মালদা আর মুর্শিদাবাদের একটা বিরাট অংশ, আমরা মোটামুটি ধরেই নিয়েছি যে এখানে হিন্দুদের অবস্থান খুব দয়নীয়। হিন্দুরা মোটামুটি সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে থাকছে এখানে। ইসলামপুর, রায়গঞ্জ, তারপরে মালদা, এখানে খুবই মানে খারাপ পরিস্থিতি আমরা যেভাবে এটা অ্যানালিসিস করি। মুর্শিদাবাদ, তারপরে এই বেলডাঙ্গা, আর বহরমপুর, এটা মুর্শিদাবাদের এক দক্ষিণ, মানে এরপরে নদিয়া জেলা। তো এটা একটু সংঘর্ষের জায়গা, মানে এখানে রায়গঞ্জ বা মালদা যেই যেই কি বলে এক্সপিরিয়েন্স, তার যে অভিজ্ঞতা, সেখান থেকে আমাদের মনে হয় যে হিন্দু সংগঠনগুলো বা হিন্দুত্বের যে ফোর্স গুলো আছে এবং হিন্দুরা যেভাবে যে জিনিসগুলো অভিজ্ঞতা করছে, মানে তাদের এক্সপিরিয়েন্স গুলো হচ্ছে ডেইলি লাইফে, রায়গঞ্জে হচ্ছে, যেখানে দাড়ি ভিটে আমরা দেখেছি যে বাংলার শিক্ষক চাওয়া ফলে সেখানে পুলিশ গুলি চালিয়ে দুজনকে, রাজেশ আর তাপস দুজনকে মেরে ফেললো, উর্দুর শিক্ষক পাঠিয়ে দিল। এটা উত্তর দিনাজপুরে ঘটেছে, দাড়িভিটে। মালদাতে আমরা জানি বিস্তীর্ণ অঞ্চল মালদাতে, সেখানে মৌলানা মৌলবীদের পারমিশন ছাড়া ওখানে, মানে হিন্দুদের তো কিছু করার নেই, মৌলানা মৌলবীদের পারমিশন ছাড়া পশ্চিমবঙ্গের সরকারও কিছু করতে পারে না। মালদার বিস্তীর্ণ অঞ্চল, যেখানে কালীচকে আমরা দেখেছি যে পুলিশ থানা পুড়িয়ে দিয়েছে আনলি মব। তো সেই অভিজ্ঞতাটা এখন বহরমপুর, বেলডাঙ্গার, মুর্শিদাবাদের এই অঞ্চলে, সেখানে হিন্দুরা সংগঠিত হয়ে তারা কি করবে, তাদের দৈনন্দিন জীবনে তাদের কি অভিজ্ঞতাগুলো হচ্ছে, সেখান থেকে তারা কি শিক্ষা নিয়েছে, শিক্ষা নিয়ে এখন সেই মালদা, রায়গঞ্জের মতন আবার মুর্শিদাবাদ, বেলডাঙ্গা,
গোটা জিনিসটা এমন একটা জায়গায় রয়েছে যেখানে আমরা দেখছি যে সামাজিক ভাবে দুটো ফোর্স একদম মানে পোলারাইজড তৈরি হয়ে গেছে। মানে একটা হিন্দুত্বের ফোর্স, হিন্দু ফোর্সেস তৈরি হয়ে গেছে, যেটা রায়গঞ্জ আর মালদার অভিজ্ঞতা থেকে শিখে শিখে হিন্দুত্ব ফোর্সেস গুলো ওখানে রেডি হয়েছে। আর একইভাবে আহ কোট আর কোট যে আমরা সেকুলার বলে থাকি, কিন্তু আদপে হচ্ছে ওগুলো মুসলিম অ্যাপিসমেন্ট বা মাইনরিটি অ্যাপিসমেন্টের যে ফোর্সেস গুলো, তারা ওখানে রেডি হয়ে রয়েছে। আর সবচেয়ে বেশি যেটা এখন নতুন, যেটা একটা সমীকরণ, নতুন একটা ফ্যাক্টর ঢুকেছে সমীকরণে, সেটা হচ্ছে বাংলাদেশের অভ্যুত্থান। বাংলাদেশের অভ্যুত্থান মানে আমাদের জানতে হবে যে না, দেবাশিস আমি আসছি, দেবাশিস আমি বাংলাদেশের অভ্যুত্থানে আসছি, তবে নীলাদ্রির কাছে যাচ্ছি। আপনার একটা কথা, এই মেসেজিংটা কি আমি সেটা জানতে চাইছি। এই মেসেজিংটা আপনি কি মানে দাঁড় করাচ্ছেন? কার্তিক মহারাজকে দেওয়ার মধ্যে কি বার্তা দিচ্ছে? যেই সরকারি অ্যাওয়ার্ড গুলো দিয়েছে, অবভিয়াসলি সেটা বিজেপি সরকার। আর বিজেপি প্রধান বিরোধী দল পশ্চিম বাংলায়। আর প্রধান বিরোধী দল এবং বিভিন্ন যে ভোট গুলো হয়েছে, গত যে 2-3টা ভোট হয়েছে, 21-এর বিধানসভা, 24-এর লোকসভা, সেখান থেকে ভারতীয় জনতা পার্টি অবশ্যই মনে করছে যে তাদের একটা জায়গা আছে, হিন্দুত্ব ফোর্সেস জেগে থাকলে তাদের একটা জায়গা আছে। কিন্তু ইতিমধ্যে কিছু ভোট পার্সেন্টেজ কমেওছে, পার্সেন্টেজ ওয়াইজ ভোট কমেছে, কিন্তু অদ্ভুত ভাবে একটা সমীকরণ দাঁড়িয়েছে। 21-এর থেকে 24-এর মধ্যে বিজেপির কিন্তু প্রায় মানে প্রায় 10 থেকে 15 লাখ ভোট বেড়েছে। ভোট বেড়েছে কিন্তু সংখ্যায়, কিন্তু আসন কমেছে। লোকসভা আসন কমেছে, কিন্তু সংখ্যায় ভোট বেড়েছে। তার মানে হিন্দু ভোটটা পোলারাইজ হচ্ছে এবং কনসলিডেট হচ্ছে। যেখানে হিন্দুরা ভোট দিচ্ছে বিজেপিকে, সব হিন্দু সেখানে বিজেপিকে ভোট দিচ্ছে, সেখানে আর ভোট ভাগাভাগি হচ্ছে না। তার মানে মেরুকরণ, একটা পরিষ্কার মেরুকরণ পশ্চিমবাংলার রাজনীতিতে হচ্ছে, হিন্দু মুসলমানের উপরে হচ্ছে, যার জন্য ভারতীয় জনতা পার্টি ভোট পার্সেন্টেজ বাড়াচ্ছে। আপনি কি তার মনে করছেন সেটাতে, সেটাতেই আর কি এই যে মেরুকরণ হচ্ছে, কার্তিক মহারাজকে যে আহ, এই সম্মান দেওয়া হলো, সেই মেরুকরণে এটা কি আর মনে করেন যে এটা আরো বেশি জোরদার হবে? আমার 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 ব্যক্তিগত মতে মানে দুটো প্রসেসকে আমি আলাদা রাখতে চাই। মানে এখনো আমি এক জায়গায় করতে চাইছি না ব্যক্তিগত কারণে, আমি করতেই চাইছি না। কারণ আরেকটু ভোটের যখন প্রস্তুতি শুরু হবে, কার্তিক মহারাজকে ভারতীয় জনতা পার্টি সরাসরি প্রচারে ব্যবহার করছে কি করছে না, তাকে আদৌ টিকিট দিয়ে ফেললো কি ফেললো না, তখন জিনিসটা আরো ক্লিয়ার হবে। কিন্তু আজকের দিনে এটা ক্লিয়ার যে কার্তিক মহারাজকে অ্যাওয়ার্ড দেওয়া আর পশ্চিমবঙ্গের সেই অঞ্চলে, বিশেষ করে মুর্শিদাবাদ এবং ওই অঞ্চলটাতে পোলারাইজেশন হওয়া, এই দুটো কিন্তু বাস্তব। কার্তিক মহারাজকে যে দেওয়া হয়েছে, তার তিনি খবর একটা বিশেষ কারণের জন্য খবরে ছিলেন। সেবা কাজ ভারত সেবাশ্রম সংঘ অনেকেই করছে, অনেক মহারাজরা আছে ভারত সেবাশ্রম সঙ্গে, রামকৃষ্ণ মিশনও করছে। সেটা একটা দিক। সেটা পোলারাইজেশন ইজ ফ্যাক্ট অফ লাইফ টুডে। ওটা একটা ফ্যাক্ট অফ পলিটিক্যাল লাইফ ওয়েস্ট বেঙ্গলে, মানে হিন্দু মুসলিম হুম, পোলারাইজেশন। আর কার্তিক মহারাজের যে সেখানে একটা জায়গা আছে, এটা ফ্যাক্ট অফ লাইফ। এখন এই দুটোকে এক জায়গা করে অ্যানালাইসিস করবো কি, আমি এখন করতে চাচ্ছি না। আরো কিছুদিন পরে একটু সিচুয়েশন ক্লিয়ার হলে বলা যেতে পারে। ঠিক আছে। নীলাদ্রি, আমরা যদি ধরো কিছুদিন আগে যে ভারতরত্ন দেওয়া হয়েছিল, তখন ভারতরত্ন দেওয়া হয়েছিল, আমরা দেখেছিলাম স্বামীনাথনকে দেওয়া হয়েছিল, লালকৃষ্ণ আদবানিকে দেওয়া হয়েছে, বড় উত্তর ভারতরত্ন কর্পূরী ঠাকুরকে দেওয়া হয়েছিল, এবং চরণ সিংকে দেওয়া হয়েছিল। এবার এই যে চরণ সিংকে ভারতরত্ন দেওয়া হলো এবং কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন দেওয়া হলো, তারপরে আমরা দেখলাম জয়ন্ত চৌধুরী সে জয়েন করে গেল এনডিএতে, এবং কর্পূরী ঠাকুরকে সেটা বিহারেও ফল ফেললো। ফলে প্রতিটার পেছনে, যে কংগ্রেস যখন ছিল তার মতো করে দিয়েছে, তার পেছনে ভাবনা থাকে। আমাদের এখানে যখন রাজ্য সরকার দেয় নানা রকম শ্রী সিরিজের পুরস্কার, তার পেছনে ভাবনা থাকে। আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন যে কার্তিক মহারাজকে দেওয়ার পর যে হিন্দুদের এখন যে একটা ভাবাবেগ আছে, সেইটাকেই কি আরো স্ট্রং করবে, নাকি শুধুমাত্র তার সামাজিক ক্ষেত্রের জন্য পুরস্কার? না অরূপ, যে কোনো পুরস্কার সরকারের পেছনে একটা ভাবনা থাকে, রাজনৈতিক ভাবনা নিশ্চয়ই থাকে তার কন্ট্রিবিউশনের পাশাপাশি। যেমন জওহরলাল নেহরু নিজেকে ভারতরত্ন দিয়েছিলেন, ইন্দিরা গান্ধী নিজেকে ভারতরত্ন দিয়েছেন, নরেন্দ্র মোদী কার্তিক মহারাজকে পদ্মশ্রী দিচ্ছেন। নরেন্দ্র মোদী নিজেকে পদ্মশ্রী, ভারতরত্ন এসব কিছু দেননি কিন্তু এখন অব্দি। কিন্তু এই ভাবনার পেছনে তার একটা কন্ট্রিবিউশনও থাকে। অনুপ, আমার মনে হয় এই মুহূর্তে ভারতবর্ষে একটা সাংস্কৃতিক লড়াই চলছে। একদিকে হিন্দু সংস্কৃতি, আমি যখন হিন্দু সংস্কৃতি বলছি, শুধু হিন্দু ধর্মের কথা বলছি না, হিন্দু সংস্কৃতির কথা বলছি। কারণ বহু মুসলমান যারা ভারতবর্ষে আছেন, যারা জাতীয়তাবাদে বিশ্বাস করেন, তারাই হিন্দু সংস্কৃতির অংশ। আরেকদিকে জিহাদি সংস্কৃতি, যারা ভারতবর্ষকে আবার ভাগ করতে চায়। এই জিহাদি সংস্কৃতির অংশ হিসেবে বহু হিন্দুও কাজ করছেন।
খুব ইন্টারেস্টিং ব্যাপার, এটা ধর্মীয় ভাবে ভাগ করা যায় না। বহু মুসলমান হিন্দু সংস্কৃতির অংশ, জাতীয়তাবাদী সংস্কৃতির অংশ, কারণ ভারতের একটা নাম হচ্ছে হিন্দুস্তান। আর অন্যদিকে জিহাদি সংস্কৃতির অংশ বহু হিন্দু, যারা হিন্দু হয়ে হিন্দুদের সাথে বিশ্বাসঘাতকতা করছেন। এটা ইতিহাস বলছে। ভারতবর্ষের ইতিহাস যদি দেখেন, সিরাজদৌল্লার সাথে মির্জাফর বিশ্বাসঘাতকতা করেছিলেন। আবার বহু ক্ষেত্রে এই বিশ্বাসঘাতকতার জন্যই বিদেশি শত্রুরা ভারতবর্ষ দখল করতে পেরেছি। সেখানে দাঁড়িয়ে আজকের ভারতে দাঁড়িয়ে বহু নেতা, আমি কারো নাম নিতে চাই না, তারা ভারত রাষ্ট্র, ইন্ডিয়ান স্টেটের বিরুদ্ধে সরাসরি যোগ। এই যে সাংস্কৃতিক যুদ্ধ চলছে, ধর্মযুদ্ধ চলছে কার্যত, সেখানে ধর্মের পক্ষে লড়াই করছেন পশ্চিমবঙ্গের বুকে কার্তিক মহারাজ। সে যেমন অর্জুন এক সময় কুরুক্ষেত্রের বুকে ধর্মের যুদ্ধ করেছিলেন শ্রীকৃষ্ণের সেখানকার সহায়তায়। মেসেজ আছে নীলাদ্রি, শুধু তো ধর্মের পক্ষে লড়াই তো শুধুমাত্র কার্তিক মহারাজই করছে না, ভারতবর্ষের অন্যান্য অংশে অন্যান্য যারা মহারাজ আছেন তারাও করছেন, যারা সনাতনীদের পক্ষে লড়াই করছেন। কিন্তু সেখানে দুজনকে দেওয়া হলো, একটা হচ্ছে সাধ্বী ঋতম্ভরাকে, যিনি রাম মন্দির আন্দোলনে ছিলেন, এবং এখানে দেখা গেল কার্তিক মহারাজকে দেখা হয়েছে। তা বি স্পেসিফিক নীলাদ্রি, যেটা আমি বলছি সেটা হচ্ছে সবাই তো ধর্মের পক্ষে লড়াই করছে, কিন্তু সবাই ধর্মের পক্ষে লড়াই করলেও ভারত সেবাশ্রম সংঘ সেটা শুধুমাত্র ধর্মের পক্ষে যেমন লড়াই করছে, যেমন সামাজিক সংগঠন, তারা প্রচুর সামাজিক কাজ করেন। ফলে কার্তিক মহারাজ কেন মুর্শিদাবাদ, যে মুর্শিদাবাদ আমরা দেখেছিলাম অন্যতম এপিসেন্টার হয়ে গেছে বেলডাঙ্গা থেকে শুরু করে নানা রকম সাম্প্রদায়িক সংঘর্ষে, সেখানে কি বার্তা যাচ্ছে নীলাদ্রি, একদম স্পেসিফিক? দেখুন, লড়াই কোন পরিস্থিতিতে করছে সেটা মাথায় রাখতে হবে। কার্তিক মহারাজ যখন পশ্চিমবঙ্গের বুকে লড়াই করছেন এবং মুর্শিদাবাদ জেলায় লড়াই করছেন, যেখানে যার সামাজিক পরিস্থিতি আপনি বললেন, সেই লড়াই একটা বাড়তি মাত্রা পায়। দ্বিতীয়ত অরূপ, আমি যখন ধর্মের পক্ষে লড়াই, তখন রিলিজিয়ন সেন্সে, আমি পশ্চিমী রিলিজিয়ন সেন্সে ধর্মটাকে ব্যবহার করছি না। শ্রীরামকৃষ্ণ বলছেন শিবজ্ঞানে জীব সেবার কথা, সামাজিক কাজও ধর্মের অংশ। আনন্দ মঠের যারা সন্ন্যাসীরা, যারা ধর্মযুদ্ধ করেছিলেন, তারা কি শুধু ধর্মের জন্য, কোট আনকোট রিলিজনের জন্য লড়াই করেছেন সেটা না, এটা আমাদের জীবনশৈলীর জন্য লড়াই, এটা আমাদের স্বাধীনতার জন্য লড়াই, স্বতন্ত্রতার জন্য লড়াই, প্রাত্যহিক জীবনে স্বতন্ত্রতার জন্য লড়াই। এই লড়াই হচ্ছে মহিলাদের স্বাধিকারের জন্য, যাতে মহিলাদের বোরখার আড়ালে মুখ ঢাকতে না হয়, মহিলারা যাতে স্বাধীনভাবে তাদের মতাধিকার প্রকাশ করতে পারেন। এই লড়াই বহু বিবাহের বিরুদ্ধে, বাল্য বিবাহের বিরুদ্ধে। এই লড়াই সামাজিক স্বাধীনতার লড়াই। আমি এইভাবে দেখি। ধর্ম মানে আপনি ধর্ম ওইটা বলবেন না, রাজধর্ম ধর্ম, কিন্তু সেই ধর্মের সাথে রিলিজন, পশ্চিমী রিলিজনের কোনো সম্পর্ক নেই। আবার কেউ ঈশ্বরে বিশ্বাস না করতে করেও হিন্দু ধর্মে তিনি ধার্মিক হতে পারেন, অদ্বৈতবাদের কথা বলা আছে। সুতরাং কার্তিক মহাদেবের লড়াই একটা বাড়তি সিগনিফিকেন্স পাচ্ছে, কারণ পশ্চিমবঙ্গের বুকে দেবাশিস দা বলছিলেন কি ধরনের পোলারাইজেশন হচ্ছে, যেখানে জিহাদি শক্তিরা অত্যন্ত শক্তিশালী, এবং যেখানে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের জিহাদি শক্তিরা ক্ষমতায় এসছেন বলে অনেকে মনে করছে, এবং তাদের এখানে মদত আছে, ইনফিলট্রেশন হচ্ছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে লড়াই। কুরুক্ষেত্রের আগেও ধর্মের জন্য যুদ্ধ অনেকে করেছিলেন, আমরা অর্জুনকে মনে রেখেছি কেন? কারণ অত মহারথীর সাথে যারা অধর্মের পক্ষে দাঁড়িয়েছিলেন বড় যোদ্ধা হয়েও, তাদের বিরুদ্ধে অর্জুন একা দাঁড়িয়ে লড়াই করেছিলেন শ্রীকৃষ্ণের সহায়তা নিয়ে। লড়াই অনেকেই করেছিলেন, কিন্তু অর্জুন পুরস্কার আমরা দিই, অন্য পুরস্কার দিই। ঠিক একইভাবে লড়াই অনেকেই করছেন, কিন্তু কার্তিক মহারাজ যে লড়াই করছেন মুর্শিদাবাদের বুকে দাঁড়িয়ে, যেখানে বাংলাদেশে জিহাদি শক্তির উত্থান হচ্ছে, আর পশ্চিমবঙ্গে বহু হিন্দু এই জিহাদি শক্তির সাথে হাত মেলাচ্ছে, নিজেদের সর্বনাশ ডেকে আনছে, এটা একটা বাড়তি তাৎপর্য পায়। এ লড়াই ধর্মযুদ্ধ, এই কারণে ধর্মের জন্য লড়াই না, এ লড়াই হচ্ছে সমাজকে বাঁচানো, মানুষের স্বতন্ত্রতা বাঁচানো, মহিলাদের স্বাধিকার বাঁচানোর লড়াই। দেবাশিস দা, আমরা দেখেছিলাম আপনি যেটা আগে প্রসঙ্গে বলছিলেন যে বাংলাদেশের ইস্যু সামনে আসার পর বিভিন্ন এই যে হিন্দুত্ববাদী যে সমস্ত সংগঠন আছে, আমরা তাদের অনেক বেশি করে সামনে আসতে দেখেছিলাম, তাদের কলকাতাতে জেলাতে সমাবেশ করার কথা দেখেছিলাম। সেটা রাজনীতি নয়, বরঞ্চ বলতে পারেন নীলাদ্রির কথায় আমি যদি বলি, সেটা ধর্মযুদ্ধ, ধর্মকে বাঁচানো, মানুষকে বাঁচানো। তো সেইটা ধরুন এই যে এলো, সেখানে বিজেপি, সেখানে যদি বিজেপি যত না বেশি আর কি হিন্দুদের জন্য রাস্তায় নেমেছে, এই সংগঠনগুলো অনেক বেশি নেমেছে। একদিকে ধরুন আমরা দেখছি যে বাংলাদেশে মোটামুটি অস্থিরতা 2025 জুড়েও থাকবে, কারণ কবে ভোট হবে কেউ জানে না, কবে ইউনূস সরকার ভোট করবে। এই যে কার্তিক মহারাজকে দেওয়া হলো, আপনার কি মনে হয় যে হিন্দু যে ভোট, সেই ভোটের কনসলিডেশনে এটা কোনো কাজ করবে দেবাশিস দা? না, অবশ্যই করবে। তবে আমি যেখানে শেষ করেছিলাম ওটাই বলি আপনাকে, এখনো ক্যাটেগরিক্যালি বলা যে এটা পলিটিক্যাল অ্যাওয়ার্ড কিনা,
এবং এর থেকে কোনো পলিটিক্যাল বেনিফিট বিজেপি পাবে কি পাবে না বা পাওয়ার চেষ্টা করবে, এটা বলার আমার ব্যক্তিগতভাবে আমি এখনো সে বলার পজিশনে নেই। আরো কিছুদিন যাক, যদি দেখি যে হ্যাঁ ভারতীয় জনতা পার্টি একদম তার ফ্ল্যাগ ব্যানার তার প্ল্যাটফর্মে কার্তিক মহারাজকে ব্যবহার করছে, বা কার্তিক মহারাজ যুক্ত হচ্ছেন, উনি যাচ্ছেন, ভারতীয় জনতা পার্টির মিটিং করছেন, ভারতীয় জনতা পার্টি নমিনেট করছে ওনাকে বিভিন্ন জায়গায়, ওনাকে কোনো দায়িত্ব দেওয়া হচ্ছে, ওনাকে টিকিট দেওয়া হচ্ছে, তখন জিনিসটা আরো ক্লিয়ার হবে, পরিষ্কার হবে। ঠিকই বলেন, এখন অব্দি কার্তিক মহারাজ নিজস্ব সংঘর্ষ করেছেন, উনি নিজের ক্ষমতা, ওনার আশ্রম, ওনার মঠ, ওনার শ্রদ্ধালুরা, ওনার ভক্তরা, ওখানকার স্থানীয় হিন্দুরা সংঘর্ষ করছে, যেরকম যেরকম পারছে তারা করছে। উনি বিভিন্ন যেগুলো এই পলিটিক্যাল সংগঠন বাংলাদেশের ইস্যুতে যে এতগুলো হিন্দু বাঁচাও সমিতি কমিটিগুলো হয়েছিল, সেখানে উনি অংশগ্রহণ করেছেন, কিন্তু সরাসরি রাজনীতিতে উনি এখন অব্দি আমি দেখিনি। এবার কখন করবে কখন। আমি আমি রাজনীতির কথা বলছি না, আমি বলছি ধরুন মিছিল মানে শুধুমাত্র রাজনীতি নয়, রাজনীতি ছাড়াও তো হিন্দু ভোটের কনসলিডেশন হয়। এবং যেহেতু মুর্শিদাবাদটা গুরুত্বপূর্ণ, কারণ দুদিন আগে আমি দেখলাম যে মুর্শিদাবাদে বলা হচ্ছে বাবরি মসজিদ করার পর ওখানে রাম মন্দির করা হবে। সেই জন্য আমি বলছি ওইটা এখন একটা যদি আপনি ধরেন মেরুকরণের কি নতুন সূতিকাগার, যদি সেটাকে আমি ওভাবে ব্যাখ্যা করি, তাহলে সেই জায়গায় তাহলে তো রাজনীতির দরকার নেই। রাজনীতি ছাড়া ওনারা কেন করছেন? হিন্দুদের একজোট হওয়ার কথাই তো বলছেন, তাই না? যখন বলছেন, আমি কি সেটার কথা বলছি দেবাশিসদা? না না, আপনি আপনি ঠিকই বলছেন, আপনি ঠিকই বলছেন। রাজনীতি ছাড়াও মানে হিন্দুদের মেরুকরণ বা হিন্দুদের সাংগঠনিকভাবে এক জায়গায় আনার এই প্রচেষ্টা যদি কোনো মহল থেকে, দিল্লির কোনো মহল থেকে, বা ভারতীয় জনতা পার্টির কোনো মহল থেকে, বা কোনো একটা মহল থেকে যদি এটা চিন্তা ভাবনা করে গিয়ে থাকে, তো কোনো ভুল করেনি। এরকম এরকম অনেকবার হয়েছে, আমরা দেখেছি অনেকভাবে মহাশ্বেতা দেবীকে অ্যাওয়ার্ড দেওয়া থেকে শুরু করে আমরা দেখেছি কখন কিরকম বামপন্থীরা নকশালপন্থীদের অ্যাওয়ার্ড দিয়েছে, নকশালপন্থীরা বামপন্থীদের দিয়েছে, এগুলো আমরা সবাই দেখেছি, সেটা কিছু ভুল নয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে এই যে চেষ্টাটা, আপনি একটা একটা জায়গায় আপনি খুব ভালো একটা ইঙ্গিত করলেন যে নতুন করে চেষ্টা করছে কিনা। আমি যেটা বলার চেষ্টা করছি যে ভারতীয় জনতা পার্টির ভোটগুলো বাড়ছে, পার্সেন্টেজ বাড়ছে, কিন্তু মেরুকরণ এইভাবে হচ্ছে যে অপর দিকেও মেরুকরণ হচ্ছে। ভারতীয় জনতা পার্টি যদি হিন্দুদের ভোট বাড়ায়, তাহলে তৃণমূল কংগ্রেস বা অন্যান্য যারা আছে তারা তাদের মুসলিম ভোটটাও বাড়াচ্ছে। দেখুন, যখন রাজনীতি হবে তখন তো এইভাবে করার চেষ্টা করা হবে। যে কোনো রাজনীতি, যেমন ট্রাম্প ট্রাম্প কি করেছে, নিজের মাগা ভোটগুলোকে এক জায়গায় করেছে, আর অপোজিশনের যে ভোটগুলো ছিল সেগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে বিভিন্ন ভাবে। তো রাজনীতি মানে দুটো দুটো কাজ একসঙ্গে করতে হয়, প্যারালাল করতে হয়। আমি আমার ভোটটা বাড়াবো আর বিরোধীদের ভোটগুলোকে নষ্ট করবো। এখন বিরোধীদের ভোট তো নষ্ট হচ্ছে না, কারণ ভারতীয় জনতা পার্টি তো মুসলমানদের ভোট পাবে না। সেই জন্য এটা ডাবল এজ সোর্ড হয়ে যাচ্ছে। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে যে রাজনীতিটা করছে সেটা সবসময় তার জন্য ডাবল এজ সোর্ড হচ্ছে। ভারতীয় জনতা পার্টি যতবার হিন্দুদের ভোট বাড়াবার চেষ্টা করে, নিজের পক্ষে আনার চেষ্টা করে, ততবার সোকাল সেকুলার বা মুসলিম ভোট তত তত বেশি মাত্রায় ধ্রুবীকরণ হয়ে টিএমসির কাছে পৌঁছে যায়। আমরা একটা আইডিয়াল সিচুয়েশন ফর বিজেপি লিডার বা বিজেপি স্ট্র্যাটেজিস্ট, একটা আইডিয়াল সিচুয়েশন হবে যে সমস্ত হিন্দু ভোট বিজেপি পাচ্ছে আর মুসলমান ভোট তিন ভাগে ভাগ হচ্ছে, কিছু কংগ্রেস পাচ্ছে, কিছু সিপিএম পাচ্ছে, কিছু টিএমসি পাচ্ছে। কিন্তু হচ্ছে উল্টোটা। ভারতীয় জনতা পার্টি যতবার হিন্দু ভোটের পোলারাইজেশন চেষ্টা করে, হিন্দু ভোট কিছু অংশ টিএমসি কংগ্রেস আর বিজেপির মধ্যে ভাগাভাগি হয়েই থাকে, কিন্তু অপরদিকে একবারে একমুষ্ঠ মুসলমান ভোট একদিকে টিএমসির কাছে চলে যায়। তো এটা আমি সেই জন্য বলছি যে পলিটিক্যালি মানে আলটিমেটলি যদি এ পলিটিক্যাল হয়, আলটিমেটলি এই হিন্দু অর্গানাইজেশন বা হিন্দু কনসলিডেশনকে ভোটের বাক্সে ফেলতে হবে, ভোটের বাক্সে নিয়ে যেতে হবে, ভোট করাতে হবে। আলটিমেটলি সেটাই। যদি কোনো রকম আমরা চেঞ্জ যদি মনে করি যে হ্যাঁ চেঞ্জ হওয়া দরকার, তাহলে এই সরকার থাকলে তো যা তাই হবে, মুসলিম তোষণ হবে, অ্যাপিসমেন্ট হবে, জিহাদি শক্তিশালী হবে, ইত্যাদি ইত্যাদি। তো যদি ভোটে কন্ট্রোল করতে হয়, তখন এই ডিলেমাটা ক্যাচ 22 সবসময় বিজেপির ক্যাচ 22 রয়েছে। যেই ক্যাচ 22টা বিজেপির অন্য কোনো রাজ্যে নেই। ধরুন নন জাট ভোট হরিয়ানায় কি হচ্ছে, আপনি ঠিকই বলছেন, চরণ সিংকে ভারতরত্ন দেওয়ার পরে, মানে মাননীয় চরণ সিংকে দেওয়ার পরে আমরা দেখতে পেয়েছি যে জাট ভোটটা ভাঙতে পেরেছে। জাটরা অনেকটা ওরকমই একটা ভোট ব্যাংক হরিয়ানাতে, এরকম মুসলিমরা ওয়েস্ট বেঙ্গল ভোট ব্যাংক, মুসলিমরা একটা 30%, 32%, 28%, জাটরাও সেরকম 28-30% মাত্র। কিন্তু জাট ডমিনেট করতো হরিয়ানা পলিটিক্স, কারণ ওদের থেকেই একটা ভোট ব্যাংক ছিল, ওদের থেকেই চিফ মিনিস্টার হতো। কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রথমবার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করলো, জাট মুখ্যমন্ত্রী দুবার দিয়েছে বিজেপি হরিয়ানায়। আর বিজকে দিয়েছে, অনিল বিজকে দিয়েছে, তারপরে খট্টারকে দিয়েছে, কাস্ট হিন্দু পাঞ্জাবি।
এটা কেন করতে পেরেছে? কারণ জাট ভোটটা ভাঙতে পেরেছে। জাট ভোট একটুখানি বিজেপিতে এসছে, একটু কংগ্রেসে গেছে, কিন্তু এখানে অপরদিকে মুসলিম ভোটটা ভাঙতে পারছে না বিজেপি, কোনোভাবেই ভাঙতে পারছে না। আর বিজেপি যদি মুসলিম ভোটটাকে ভাঙে বা যদি ভেঙে যায় কোনো কারণে, তাহলে কংগ্রেস সিপিএম শক্তিশালী হবে, যেটা আবার বিজেপি চায় না। তো এই যে বিজেপি যে ডায়লেমার মধ্যে রয়েছে, এই ডায়লেমাটা বিজেপির জন্য মানে খুবই মারাত্মক। আমি জানি না ভারতীয় যেটা জনতা পার্টির দেবাশিস আমরা পরে স্ট্র্যাটেজিটা। আলোচনা করবো। আমরা এই প্রসঙ্গে ফিরি, নীলাদ্রি টাইম শেষ হয়ে গেছে। শেষ প্রশ্ন, দেবাশিস দা যেখানটা শেষ করেছিল, যে এটা তো একদিকে যখন কার্তিক মহারাজকে করা হচ্ছে, উল্টো দিকেও মেরুকরণটা তীব্র হবে। এখনো পর্যন্ত এখানে যে মেরুকরণ, সেখানে মুসলিম ভোট তৃণমূলই পায়। কারণ মুসলিমরা মনে করে যে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল হচ্ছে সব থেকে আর কি তাদের সব থেকে ভরসার জায়গা, যেখানে সিপিএম বা কংগ্রেস এ রাজ্যে নেই। তো এটা আপনার কি মনে হয়, যেটা আমি বললাম যে কার্তিক মহারাজ, এবং সেখানে সব থেকে বড় কথা আবার রাম মন্দির আন্দোলনের কথা বলা হচ্ছে, এইটাই কি পশ্চিমবঙ্গের রাজনীতিতে, এই যে কার্তিক মহারাজ, রাম মন্দির আন্দোলন, পাশে হচ্ছে আহ বাংলাদেশ, সেখানে হিন্দুদের উপর অত্যাচার, একটা ন্যারেটিভ আগে থেকে 26-এর ভোটের ন্যারেটিভটা কি তৈরি হয়ে গেল নীলাদ্রি? অরূপ, দুটো ব্যাপারে আপনার সাথে আমি দ্বিমত পোষণ করছি। প্রথম কথা হচ্ছে মুসলিম ভোট তৃণমূলই পায়, যেটা বললেন। মালদা, মুর্শিদাবাদের পার্শ্ববর্তী জেলা, সেখানে লোকসভা নির্বাচনে উত্তর মালদায় জিতছে ভারতীয় জনতা পার্টি, দক্ষিণ মালদায় জিতেছে কংগ্রেস। তৃণমূল কিন্তু জেতেনি, এবং মালদায় দীর্ঘদিন ধরে কংগ্রেস জিতছে এবং ভারতীয় জনতা পার্টি জিতছে, তৃণমূল জিতছে না। সেখানে কেন? সেটা তো মুসলিম প্রধান রাজ্য। যদি মুসলিম ভোট তৃণমূলের দিকেই শুধু যেত, তাহলে মালদায় ভারতীয় জনতা পার্টি জিতছে কি করে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আজকে কার্তিক মহারাজ নিয়ে আপনি অনুষ্ঠান করছেন, মমতা শঙ্কর নিয়ে অনুষ্ঠান করছেন না তো? মমতা শঙ্কর তো সম্ভবত বামপন্থী, তিনিও তো পদ্মশ্রী পেয়েছেন সম্ভবত, তাহলে তাকে নিয়ে করছেন না কেন? আসলে নরেন্দ্র মোদীর না না, নীতি হচ্ছে মমতা শঙ্কর তো আমি জানি বিজেপিতে আর কি তাকে যোগ দেওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত হয়নি সেটা। তাকে তো বামপন্থী অফারও তো। দিয়েছিল। তার রাজনৈতিক মতাদর্শ কি, হ্যাঁ। সেটাই আমি বলছি। বামপন্থী তো চন্দ্র বসু যোগ দিয়েছিলেন বিজেপিতে, হুম, সেটা অন্য কথা। বিভিন্ন ক্ষেত্রের মানুষ আসতেই পারেন, কালকে আপনিও যোগ দিতে পারেন, আমিও হুম। যোগ দিতে পারি, সেটা কথা নয়। কথা হচ্ছে যে আহ, কার্তিক মহারাজকে নিয়ে আলোচনা হচ্ছে, মমতা শঙ্করকে নিয়ে আলোচনা হচ্ছে না না, মতাদর্শের দিক কারণ থেকে। কার্তিক কথা নয়। মহারাজকে নিয়ে আলোচনা হওয়ার তো অনেক বেশি মমতা যে কারণে দেওয়া হচ্ছে, সেই কারণটাই তো আমরা বার করার চেষ্টা করছি। আসলে আসলে নরেন্দ্র মোদী চেষ্টা করছেন বাঙালিদের সাথে কানেক্ট করা। কতজন পদ্মশ্রী প্রাপক বাঙালি এবার দেখুন, শুধু কার্তিক মহারাজ দেখছেন কেন? নরেন্দ্র মোদী কিভাবে 23শে জানুয়ারি বাঙালি দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান জানিয়েছে এবং জানাচ্ছেন দীর্ঘদিন ধরে, সেটা দেখুন। অতীতে কোনোদিন এই ধরনের সম্মান ভারতবর্ষের নেতাজি পেয়েছেন? আপনি ভেবে দেখুন। আজকে ইন্ডিয়া গেটে কর্তব্য পথের সাথে নেতাজির মূর্তি স্থাপন করেছেন, সেইটা দেখুন। কই, কংগ্রেস আমলে তো হয়নি সেখানে মূর্তি। 1965 সালে রাজা পঞ্চমযজ্ঞের মূর্তি সেখান থেকে সরে গেছে। কেন কংগ্রেস বা অন্য দল যারা ক্ষমতায় এসছে, নেতাজি ভক্ত বলে যারা মনে করে, তারা মূর্তি বসায়নি? বাঙালিদের প্রতি সম্মান, সেই সম্মান নরেন্দ্র মোদী দেখাচ্ছেন। সেই সম্মান কার্তিক মহাজের লড়াইকেও দেখিয়েছেন, আবার মমতা শঙ্করের সাংস্কৃতিক ক্ষেত্রে যে লড়াই করছেন তাকেও দেখিয়েছেন। আসলে তারপরে এই লড়াইটা কার্তিক একটা সংস্কৃতির লড়াই। কার্তিক মহারাজের লড়াই আর মমতা শঙ্করের লড়াই তো এক নয়, দুজনের লড়াই তো একটা জিনিস, সম্পূর্ণভাবে আলাদা, দুজনেই তাই না? বাঙালি, দুজনেই একটা জিনিস, বাঙালি, হ্যাঁ, আমি সেই কথাটা বলছি। বলুন দেবাশিস দা, শেষ করবো, বলুন। একটা জিনিস, এই মোদী সরকার আগের আগের সংস্করণে, আগের বারের মোদী সরকার মুলায়ম সিংকেও পদ্মভূষণ দিয়েছে, শরদ পাওয়ারকেও পদ্মভূষণ দিয়েছে, পদ্মশ্রী থেকে বড় অ্যাওয়ার্ড দিয়েছে, শরদ পাওয়ারকেও হুম। দিয়েছে আর মুলায়ম সিংকেও দিয়েছে। তো এটা কোন বিষয়টা আমাদের, আমি আবার একটু রিয়েক্ট করছি যে এখনো সিচুয়েশনটা ক্লিয়ার। পোলারাইজেশন নিজের মতন করে চলছে। পশ্চিম বাংলার পোলারাইজেশনের প্রসেস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ মোদিস পলিটিক্স, ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ বিজেপি পলিটিক্স। ওটা হচ্ছেই। আজকে যদি মোদি অমিত শাহ নাও বা থাকে, পশ্চিমবাংলার রাজনীতি যে জায়গায় চলে গেছে, এখানে পোলারাইজেশন হতে বাধ্য। কেননা হিন্দুদের আইডেন্টিটির পলিটিক্স আর জীবন জীবিকার পলিটিক্স এক জায়গায় চলে এসছে। আজকে মুসলিমরা বেশি করে চাকরি পাচ্ছে, ওদের ইনকাম বেশি হচ্ছে, ওরা ব্যবসা বাণিজ্য বেশি করছে, ব্যাংক থেকে লোন মুসলিমরা বেশি তুলছে, বেশি পাচ্ছে, সরকারি মদত ওরা বেশি পাচ্ছে, হিন্দুরা কম পাচ্ছে। আজকে এসসি এসটি যত স্কলারশিপ, এসসি এসটির যতগুলো প্রোগ্রাম, সেই প্রকল্পগুলো পশ্চিমবঙ্গ সরকার কতটা ফুলফিল করছে অনুপাতে? ওবিসি এ মানে মুসলিম ওবিসিদের প্রোগ্রামগুলো কতটা দ্রুত গতিতে চলছে। তো জীবন জীবিকার প্রশ্ন আর হিন্দু আইডেন্টিটির প্রশ্ন এক জায়গায় চলে এসছে। পোলারাইজেশন এখানে হতে বাধ্য। সেখানে কার্তিক মহারাজ নিজস্ব সংঘর্ষ, ইন্ডিপেন্ডেন্ট অফ বিজেপি, ইন্ডিপেন্ডেন্ট অফ আরএসএস উনি করেছেন, এটা মনে রাখতে হবে। এবার আমরা, এবার এই জলটা কটা গড়াবে
সেটা আমাদের সমীক্ষার বিষয় হওয়া উচিত। সেটাই দেখার এবং দেওয়া চিন্তা, সেখানে ভারতীয় জনতা পার্টির এই যে জলটা কতটা ডিলেমা, গড়ায় চিরকালীন ডিলেমা, সেটাই যে আমরা দেখবো। হিন্দু পোলারাইজেশন হলে মুসলিম পোলারাইজেশন হয়, হ্যাঁ, এটাই কিভাবে কাটাবে, এটা হচ্ছে চ্যালেঞ্জ ভারতীয় জনতা পার্টির কাছে। দেবাশিস দা, নীলাদ্রি আর একেবারেই সময় নেই। সত্যি দেবাশিস দা যেটা বললেন যে জল কতটা গড়ায়, আমি প্রথম থেকেই বলছি এটা কি কনসলিডেশন হয়। সবকটা রাষ্ট্র যখন কোনো পুরস্কার দেয় তার পেছনে একটা মেসেজিং থাকে, একটা বার্তা থাকে। সেই বার্তাটা তারা দেওয়ার চেষ্টা করে। এবার সাধারণ মানুষ সেই বার্তাটা কিভাবে নেবে। এবং কার্তিক মহারাজকে আমরা ইতিমধ্যেই দেখেছি সংখ্যালঘুরা আক্রান্ত বলে তিনি মিছিল করছেন, কলকাতাতেও করছেন, জেলাতেও করছেন। সেটা কি হিন্দু ভোট কনসলিডেশন হবে? তৃণমূল কংগ্রেস কিভাবে দেখবে? অলরেডি তৃণমূল কংগ্রেসের মধ্যে রাজনীতি দেখছেন, এটা কি রাজনীতির সঙ্গে কোনো সম্পৃক্ত? এই পর্যন্ত, এখনো পর্যন্ত আমরা বলার মতো জায়গায় আর কি সরাসরি বলতে পারছি না যে রাজনৈতিক কারণেই দেখছি। হ্যাঁ, আমরা দেখবো আগামী দিন গতিবিধি কিভাবে এগোয়, বিজেপি কার্তিক মহারাজের এটাকে কিভাবে দেখে। নীলাদ্রি, দেবাশিস দা, অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে অংশগ্রহণ করার জন্য। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।